গতকালকে বাবা কিছু তাল কিনে নিয়ে এসেছে। সেই তাল দিয়ে আজ আমরা মজা করে পিঠা বানিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ সারাদিনের একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। গতকালকে বিকেলে বাবা কিছু তাল কিনে নিয়ে এসেছিল। তারপর বাবা বলতেছিল আগামীকাল কিছু পিঠা বানিয়ে দেওয়ার জন্য। তালগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর তালগুলো কিন্তু অনেক পাকা ছিল। দেখেই বোঝা যাচ্ছিল তালগুলো অনেক পাকা এবং মিষ্টি হবে খেতে। সাথে সাথেই মা কিছু চাল ভিজিয়ে রেখেছিল রাতে। সকালে উঠে ওই চালগুলোই সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছে পিঠা বানানোর জন্য। মা ওদিকে চালগুলো ব্লেন্ড করতে করতে আমি ওইদিকে একটি কাজ করছিলাম। আজ আমি গাজর দিয়ে ফুড কালার বানাবো, অরেঞ্জ কালারের ফুড কালার। তার জন্য আমি এখানে একটা গাজর ধুয়ে ছিলে নিয়েছি। তারপর একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরটা একদম কুচি কুচি করে নিয়েছি। এখন গাজরটা সুন্দরভাবে একটা বড় একটা প্লেটে নিয়ে পাতলা পাতলা করে বিছিয়ে দিয়ে তারপর আমি এটাকে রোদে শুকাতে দেব। আপনারা চাইলে ওভেনে কিংবা চুলার নিচে দিয়ে এটাকে শুকিয়ে নিতে পারেন। আমি তো এটাকে দুদিনে শুকিয়ে নিয়েছিলাম। এটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এটাকে একদম ঝরঝরাভাবে শুকাতে হবে যাতে ব্লেন্ডারে দিলে সুন্দরভাবে একদম গুঁড়া হয়ে যায়। এজন্য এটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু গাজরটা কিন্তু শুকানো হয়ে গেছে। গাজরটা কিন্তু শুকানোর পর এইরকম দেখতে হয়েছিল। তারপর কিন্তু আমি এগুলোকে একটা ব্লেন্ডারে নিয়েছিলাম। ছোট একটা ব্লেন্ডারে জারের ভিতরে নিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে ব্লেন্ডার করে নিয়েছিলাম। এটাকে যতক্ষণ আপনি ব্লেন্ডার করবেন তত কিন্তু পাউডারটা অনেক সুন্দর হবে। আমরা যে বাজার থেকে যে ফুড কালারগুলো কিনে নিয়ে আসি সেগুলো কিন্তু অনেক কেমিক্যাল থাকে। আপনারা যদি কেমিক্যাল মুক্ত ছাড়া ফুড কালার তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা ঘরে বসে এভাবে তৈরি করে নিতে পারেন। এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। গাজর দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে অরেঞ্জ কালারের ফুড কালারটা বানিয়ে নেওয়া যায়। দেখুন আজ আমি গাজর দিয়ে সুন্দরভাবে ফুড কালারটা বানিয়ে নিয়েছিলাম। ব্লেন্ডার করার পর দেখুন আমার ফুড কালারটা কিন্তু একদম এইরকম হয়েছে। একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। আর এইটা দিয়ে কিন্তু আমি অনেক কিছুই বানাতে পারবো। ব্রেড গাম বানিয়ে নিতে পারবো এই কালারটা দিয়ে, বা অনেক ধরনের কেকে বা অনেক কিছুতেই ব্যবহার করা যায়। তারপর আমার ফুড কালারটা বানানো হয়ে গেলে আমি এটাকে একটি বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে রেখে দিয়েছি। এটাকে প্রায় 6 মাস পর্যন্ত নরমাল ফ্রিজে রাখা যাবে, রেখে ব্যবহার করা যাবে। তার জন্য কিন্তু আমি একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এখানে তালের পিঠা বানানোর জন্য প্রথমে কিন্তু তালগুলো ভালোভাবে ছিলে নেওয়া হয়েছে। তারপর একটা ঝুড়ির সাহায্যে তালের রসটা বের করে নেওয়া হয়েছিল। আমি জীবনের এই প্রথম তালের রসটা বের করলাম। দেখুন তালের রসটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আর এটা দিয়ে কিন্তু পিঠা বানানো হবে। সবগুলো দেওয়া হবে না। এখান থেকে অর্ধেক পিঠা বানানো হবে আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেওয়া হবে বক্সে ভরে। অন্য আরেক সময় বানিয়ে খাওয়া যেতে পারে। তালের রসটা তৈরি হওয়া যাওয়ার পর তালের রসের সাথে এখানে চালের গুঁড়া, আটা, চিনি, লবণ পরিমাণ মতন দিয়ে ভালোভাবে প্রথমে কিন্তু ডোটা বানিয়ে নেওয়া হচ্ছে। এটা কিন্তু পাতলা বানানো হবে না। এটাকে কিন্তু একটু ঘন বানাতে হবে যাতে তেলেতে দিলে সুন্দরভাবে পিঠাটা হয়ে যায়। এজন্য কিন্তু এখানে আটা ব্যবহার করা হয়েছিল। যেহেতু মা চালটা ব্লেন্ডার করে নিয়েছে এজন্য কিন্তু একটু পানি পানি হবে। এজন্য বেশি পরিমাণে একটু আটা ব্যবহার করেছিলাম, সাথে পরিমাণ মতন করে চিনি। আর এই পিঠাটা একটু মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। এজন্য চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হয়। তারপর কিন্তু আমাদের ডোটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন ডোটা কিন্তু দেখতে এরকম দেখাবে, একদমই এরকম হবে। তারপর কিন্তু মা ডোটাকে ভালোভাবে একদম তৈরি করে নিয়েছে পিঠা বানানোর জন্য। তার পাশাপাশি কিন্তু দুপুরে কি রান্নাবান্না করব তারও আয়োজন করে দিয়েছিলাম। আজ দুপুরে একটি মাছের ভুনা রান্না করা হবে। তার পাশাপাশি ডাল রান্না করব আর জায়েন আর আবিদের জন্য লাল শাক রান্না করব। তার জন্য কিন্তু আমি লাল শাকও আমাদের এক চাচার বাগান থেকে নিয়ে আসতে যাব। মার এটা ডোটা রেডি হয়ে যাওয়ার পর, ডোটা যখন রেডি হয়ে যাবে মা এক সাইড করে রেখে দিয়েছে আর বাদবাকি কাজগুলো করে নিচ্ছিল। আর আমি এর ফাঁকে কিছু লাল শাক আনতে যাচ্ছিলাম আমাদের চাচার বাগান থেকে। আমার চাচারা কিন্তু অনেক ধরনের শাক লাগিয়েছে এখানে, যেমন ঢেঁড়স গাছ লাগিয়েছে, পাট শাক, লাল শাক, আরও অনেক ধরনের শাক লাগিয়েছিল। লাল শাকটা প্রায় শেষ পর্যায়ে, সেখান থেকে আমি অল্প পরিমাণ লাল শাক আনতে যাচ্ছিলাম। গতকালকে একদম অল্প রান্না করেছিলাম, তা আবিদ খেয়ে বলেছিল অনেক ভালো লেগেছে ওর কাছে খেতে। এই জন্য আজও ভাবলাম জায়েনের জন্য আর আবিদের জন্য আজও কিছু লাল শাক নিয়ে আসি, ওরা তো অনেক মজা করে খেয়ে নেবে। আবিদ এমনি তো লাল শাক খেতে অনেক বেশি পছন্দ করে। তার জন্য কিছু লাল শাক উঠিয়ে এনেছিলাম, মোটামুটি অনেকগুলো উঠিয়েছিলাম। তারপর বাসায় এসে লাল শাকগুলো ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ লাল শাক কাটার আগে ভালোভাবে ধুয়ে কেটে নিলে কিন্তু অনেক ভালো হয়। না হলে কেটে ধুলে শাকগুলো কিন্তু অনেকটাই পানিতে
থেকে যায় বা উঠানো যায় না, এই জন্য প্রথমে কিন্তু শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে তারপর আমি শাকগুলো ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে রসুন কেটে নিয়েছি। রসুন দিয়ে লাল শাকটা বাগার দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়, আমার কাছে ভালো লাগে। এর পাশাপাশি কিন্তু আমি আরও পেঁয়াজ বা আরও অন্যান্য কিছু কাটাকুটা করে নিয়েছি দুপুরে রান্না করার জন্য। মা প্রথমে পিঠাটা বানিয়ে নেবে, তার জন্য কড়াইতে কিন্তু অনেক পরিমাণ তেল দিয়েছে। তেলটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ গরম করে নিয়ে তারপর পিঠার ডোটা থেকে অল্প অল্প করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিল। সুন্দরভাবে পিঠাগুলো দিয়ে দিয়েছে গোল করে, তারপর নাড়াচাড়া করে একটু লাল লাল করে পিঠাগুলো নামিয়ে নিচ্ছিল। পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছিল। এই পিঠাটা গরম গরম খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমার বাবা বিশেষ করে অনেক বেশি পছন্দ করে এই তালের পিঠাটা খেতে, এই জন্য কিন্তু বাবার জন্যই তালের পিঠাটা একটু বেশি করে বানানো হয়, যাতে বাবা খেতে পারে। দেখুন দেখতে কিন্তু তালের পিঠাগুলো বানানো হয়ে গেছে। আমি সেখান থেকে কিছু পিঠা নিয়ে এসেছি খাওয়ার জন্য। গরম গরম এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, আর পিঠাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, ভিতরে একদম সফট ছিল আর মিষ্টিটা একদম পারফেক্ট ছিল। তারপর তো আমরা গরম গরম খেয়ে নিলাম, পিঠাটা খেয়ে অনেক ভালো লেগেছিল। তারপর পিঠা বানানো হয়ে গেলে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু একটা চুলাতে ডালটা রান্না করতে বসিয়ে দিয়েছি, তারপর আরেকটা চুলাতে আমি শাকটা রান্না করে নেব। কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, তারপর কিছু রসুন দিয়ে রসুনটা ভালোভাবে লাল লাল করে ভেজে তারপর এখানে কুচি করে রাখা শাকটা দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতন করে লবণ দিয়ে ভালোভাবে শাকটাকে আমি রান্না করে নামিয়ে নিয়েছিলাম। আজ কিন্তু মুসুরির ডালে আমরা চালতা ব্যবহার করেছিলাম। বাবা বাজার থেকে কিছু চালতা কিনে নিয়ে এসেছিল, তারপর সেই চালতা দিয়ে ডালটা রান্না করেছিলাম। চালটার ডাল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার কাছে তো অনেক মজা লাগে। বছরে এই প্রথমে কিন্তু চালতা দিয়ে ডাল রান্না করলাম, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আবির তো চালতার ডাল খেতে অনেক বেশি পছন্দ করে। তারপর ডালটা রান্না করা হয়ে গেলে আমি কিন্তু রসুন দিয়ে ডালটা নামিয়ে নিয়েছিলাম। এখন মাছের তরকারিটা রান্না করব, তার জন্য মাছগুলোর উপরে হলুদ মরিচ লবণ মেখে রেখেছিলাম। এখন মাছগুলো আমি একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নামিয়ে রাখলাম। যেহেতু মাছটা ভুনা করব তার জন্য কড়াইতে পরিমাণ মতন করে তেল দিলাম, অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে প্রথমে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, পরিমাণ মতন পানি দেব। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো, হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশ উঠবে। দেখুন দেখতে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে কিন্তু সুন্দরভাবে তেলটা বেশি উঠেছে। তারপর আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মাছের ভিতরে মশলা ঢুকে তরকারিটা ভালোভাবে কষানো হয়। যে কোনো তরকারি কিন্তু ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এই জন্য কিন্তু আমি ভালোভাবে মাছটা দিয়েও অনেকক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তারপর আমি এখানে পরিমাণ মতন করে পানি দিয়ে দেবো। যেহেতু আমি এটাকে ভুনা করবো এই জন্য কিন্তু পানির পরিমাণটা একদম অল্প দিয়েছিলাম। তারপর আমি পানিটা দিয়ে ভালোভাবে এখন তরকারিটা অনেকক্ষণ জাল করে নেব। নদীর যে কোনো মাছই রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এগুলো কিন্তু আমাদের নদীরই মাছ ছিল। বাবা কিছুদিন আগে মাছগুলো কিনে নিয়ে এসেছিল, সেই মাছগুলি আজ রান্না করে দিয়েছিলাম। তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আর এই মাছগুলো ভাজা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আমি কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখান থেকে কিছু মাছ খেয়েছিলাম। দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। শেষে আমি জিরার গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিলাম। দেখুন মাছের তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।